আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের স্থিরতড়িৎ সম্পর্কে আলোচনা করব। প্রথম সেমিস্টারে 35 নম্বর থাকবে। প্রথম হচ্ছে স্থিরতড়িৎ থাকবে 8 নম্বর। এখানে 4টে চ্যাপ্টার আছে: স্থিরতড়িতের ঘটনাবলী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারকত্ব। প্রথম চ্যাপ্টারে কিছু কিছু অংশ আমাদের জানতে হয়, কারণটা কি হচ্ছে, না জানলে পরবর্তী অংশগুলো একটু সমস্যা হয়। যেমন আধান সর্বদা পরিবাহীর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এ সম্পর্কে আমাদের ধারণা দেন মাইকেল ফ্যারাডে। তার হচ্ছে প্রজাপতি জালের পরীক্ষা। প্রজাপতি জালের পরীক্ষা মানে প্রজাপতি ধরা যে জাল, সেই জালের সাহায্যে তিনি পরীক্ষা করে দেখিয়েছেন। তার সঙ্গে সর্বপ্রথম তড়িৎবেক্ষণ যন্ত্র সহযোগী হিসাবে নিয়েছিলেন। দেখে যে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আরও জানতে হবে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ ব্যাপারটা কি না, কোনো আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে আনলে, আহিত মানে যার মধ্যে আধান আছে, অনাহিত মধ্যে যার মধ্যে আধান নেই। তাহলে কোনো আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে আনলে অনাহিত বস্তুটি সাময়িকভাবে তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ। ব্যাপারটা কি, ধরো আমি একটা আধানগ্রস্ত বস্তু নিয়েছি, কোনো একটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তু নিয়েছি। এর কাছে যদি কোনো অনাহিত বস্তুকে আনি, অনাহিত বস্তুটি তাহলে সাময়িকভাবে আধানগ্রস্ত হবে। দেখা গেছে যদি ধনাত্মক আধান আনা হয়, তাহলে অনাহিত বস্তুটির সামনের প্রান্তে হবে নেগেটিভ আধান এবং দূর প্রান্তে হবে পজিটিভ আধান। কি বললাম বলতো, যদি ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর কাছে কোনো অনাহিত বস্তু আনা যায়, তাহলে ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর কাছে যে অনাহিত বস্তুটির অংশ আছে সেখানে হবে ঋণাত্মক এবং দূর প্রান্তে হবে ধনাত্মক। পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তন্মাত্রিক ঘনত্ব বলে। ব্যাপারটা কি, ধরো একটা পরিবাহী নিয়েছি, পরিবাহীর ক্ষেত্রফল বলছি আমি এ, যার ব্যাসার্ধ কত বলা হয়েছে আর। পরিবাহী যদি গোলকাকার হয় তখন এর সমান কত লিখতে পারি, 4πr²। তাহলে এর আধান কত বলা হয়েছে বলতো, কিউ। তাহলে এর ক্ষেত্রফলের জন্য আধান কত বলা হবে, কিউ। একের জন্য কত বলা হবে, কিউ/এ, একে বলছি সিগমা। অর্থাৎ কি পেলাম আমরা, সিগমা সমান কিউ/এ। ঠিক আছে, দেখো এখানে ইহা কি রাশি বলতো, ইহা স্কেলার রাশি হবে। এখান থেকে আমাদের জানতে হবে এককটা কি হতে পারে। একক সিজিএস একক কি হবে, এসআইতে একক কি হবে। এসআইতে সিজিএস হবে, দেখো আধানের একক বাই ক্ষেত্রফল, আধানের একক হবে স্ট্যাট সি পার সেমি স্কয়ার, আর এসআইতে কি বলা হবে, কুলম্ব পার মিটার স্কয়ার। তাহলে সিজিএস হবে স্ট্যাট সি সিজিএস হবে স্ট্যাট সি পার সেমি স্কয়ার, এসআইতে হবে কুলম্ব পার মিটার স্কয়ার। দেখো যদি এককটা জানতে পারো তাহলে কিন্তু এখান থেকে মাত্রা কিন্তু বের করা মাসে যায়। মানে সব ক্ষেত্রে মাত্রা মুখস্থ করা দরকার নেই, এই ক্ষেত্রে একক যদি জানতে পারো মাত্রাটা বের করা যায়। যেমন আধানের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা মানে ক্ষেত্রফলের মাত্রা। আধানের মাত্রা কি বলতো, আইটি। ক্ষেত্রফলের মাত্রা কি, L²। এখান থেকে লিখতে পারি L⁻²IT। এইটা হবে আধানের তন্মাত্রিক ঘনত্বের মাত্রা। ক্ষেত্রফলটা যদি গোলকাকার বস্তু হয়, অর্থাৎ গোলক যদি হয়, তখন এর জায়গায় আমরা লিখতে পারি 4πr²। বাস, এটা হচ্ছে স্থিরতড়িতের সম্পর্কে মোটামুটি আমাদের এটা হচ্ছে, মানে এখান থেকে অঙ্ক কিছু আসতে পারে, অঙ্ক ছোটোখাটো অঙ্ক দিতে পারে এগুলো। এরপর আমরা আবার তড়িৎ ক্ষেত্র।
এ সংক্রান্তে আছে কুলম্বের সূত্র। কুলম্ব সূত্র আবারটা কি? ধরো দুটো আধান, একটাকে বলছে Q1 আর একটাকে বলছে Q2। এদের মধ্যবর্তী ব্যবধান যদি আমরা D বলি, কুলম্বের সূত্র অনুযায়ী বলতে পারি এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি সমজাতি আধান হয়, দুটো প্লাস হয় দুটো মাইনাস হয়, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর দুটো যদি বিপরীত জাতীয় আধান হয় তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। ধরো একটা আধান বলছে Q1, একটা আধান বলছে Q2, এদের মধ্যে আকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আর একটা কি, যদি দেখো ডি স্থির থাকে, ডিটা পরিবর্তন হলে কিন্তু এই মানটা পরিবর্তিত হয়ে যাবে। 2 নম্বর এ ভ্যারিজাজ 1/d²। যদি হচ্ছে Q1 ও Q2 স্থির থাকে, মানে ধ্রুবক থাকে। দেখো এর প্রথম আমরা পেয়েছি এভারেজার Q1 Q2, আর পরে পেয়েছি এভারেজার 1/d²। দেখো বাম পাশটা যদি একই থাকে তখন একে মিশ্রভেদে আছে বলে বলা হয়। সেক্ষেত্রে এফ ভ্যারিজাজ Q1 Q2/d²। আমরা যদি এই ভ্যারিজাজটা তুলি তখন একটা ধ্রুবক আসে, ধ্রুবকটাকে লেখা যাবে এফ সমান কে ডট Q1 Q2/d²। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম? এফ সমান কে ডট Q1 Q2/d²। দেখো এটা কিন্তু দুটো পদ্ধতি দুরকম হবে, সিজিএস একরকম হবে, এসআইতে একরকম হবে। সিজিএস হবে এফ সমান Q1 Q2/d², আর এসআইতে হবে এফ সমান 1/4 কে এপসাইলন 0 Q1 Q2/d²। এখানে দেখো 1/4 কে এপসাইলন 0 Q1 Q2/d²। আমাদের আগে ছিল এখানে একটা কে হবে k_d², আর এখানে পেতে পারি 1/4 কে এপসাইলন 0 Q1 Q2/d²। এটা হচ্ছে মাধ্যমের পরাবর্তিত ধ্রুবক, আর এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে? তাহলে সিজিএস একরকম, এসআইতে একরকম। সিজিএস দেখো বায়ুর জন্য যদি হয় তাহলে কে এর মান 1 হবে, তাহলে কে এখানে যদি 1 বসাই তাহলে আমরা লিখতে পারি এফ সমান Q1 Q2/d²। আর যদি এখানে কে বসাই তাহলে কত হবে? 1/4 এপসাইলন 0 Q1 Q2/d²। তবে কে এর মানটা ভিন্ন ভিন্ন মাধ্যমের জন্য ভিন্ন ভিন্ন হয়। জলের জন্য একরকম, বায়ুর জন্য একরকম, অভ্রের জন্য একরকম, এটা হতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা 1/4 এপসাইলন 0 মানটা আমরা আসবো এবং এক্স সম্পর্কে একক আসবো। 1/4 কে এপসাইলন 0 মানটা কত? 9 গুণিতক 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। মানে 1/4 এপসাইলন 0 মান 9 গুণিতক 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। শুধু যদি এপসাইলন 0 এর আমরা মান বলি তাহলে আমরা আসতে পারি 8.854 গুণিতক 10⁻⁹। পাওয়ারটাগুলো সব কিন্তু অর্ডারগুলো পাল্টে যাবে, যেমন 10⁻⁻1 10⁻⁻2 এখানে নিচে স্কয়ার ছিল, উপরে স্কয়ার হয়ে যাবে। তাহলে 1/4 এপসাইলন 0 পেয়েছি 9 গুণিতক 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আর শুধু এপসাইলন 0 মান পেয়েছি 8.854 গুণিতক 10⁻⁹ নিউটন ইনভার্স 10⁻⁻2 স্কয়ার। তাহলে এগুলো আমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন হতে পারে, অঙ্কের ক্ষেত্রেও লাগতে পারে। এরপর আমরা আসবো হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি। তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি না, ধরো কোনো একটা আধান নিয়েছি, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এই চারপাশে যতটা স্থান জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় তখন তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আবার বললাম, কোনো আধানের চারপাশে যতটা স্থান জুড়ে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কোনো তড়িৎ আধানের চারপাশে যতটা স্থান জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আর এখান থেকে আমরা আসতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়
ই ভেক্টর দ্বারা, এবং ইহা হচ্ছে ভেক্টর রাশি, কারণ এর মান আছে এবং অভিমুখ দুটোই আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বোঝায়? ব্যাপারটা কি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো কোনো একটা বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধান রাখলে, সবসময় ধনাত্মক আধান হবে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধান রাখলে উহা যে পরিমাণ বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধান রাখলে উহা যে পরিমাণ বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। দেখো, ইহাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এর গাণিতিক রূপটা কি হবে আমি তার এক্ষুনি বের করছি। দেখো, আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারি। কি হবে? আমরা কুলম্বের সূত্র দেখি জানি। দেখো, সিরিজে জানি 1/k q1 q2 বাই লিখতে পারি d স্কয়ার। এর সাথে কত জানি 1/4 পাই k এপসাইলন 0 ইনটু q1 q2 বাই d স্কয়ার। ঠিক আছে? তাহলে একটা সঙ্গে কি প্রাবল্যের সঙ্গে কি বলা আছে? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধান হয়, তার মানে যে কোনো একটাকে আমরা 1 ধরে নেব। q1 সমান 1 আর q2 সমান q ধরছি। তাহলে f সিরিজ সে f সমান কত লিখতে পারি 1/k q গুণিতক 1/d স্কয়ার, অর্থাৎ কি পেলাম f সমান q বাই k d স্কয়ার। এর সাথে একই রকম কি পেতে পারি না, আমরা এর সাথে পেতে পারি যে e সমান 1/4 পাই k এপসাইলন 0 1 গুণিতক q বাই d স্কয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি 1/4 পাই k এপসাইলন 0 q বাই d স্কয়ার। দেখো, একটা আধানের জন্য শুধু q এর জন্য পাচ্ছি f সমান q বাই k d স্কয়ার। আমরা এক্ষেত্রে এর সাথে লিখতে পারি 1/4 পাই k এপসাইলন 0 q বাই d স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রাবল্যের গাণিতিক রূপ। অঙ্কের ক্ষেত্রে লাগবে, ছোট ছোট প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। আধান যদি ধনাত্মক হয়, আধান যদি ধনাত্মক হয়, ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী হয়, বাইরের দিকে প্রকাশ করে। ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী হয়। কি বললাম? আধান যদি ধনাত্মক হয় ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী হয়, আর আধান যদি ঋণাত্মক হয় তাহলে ক্ষেত্র প্রাবল্য অন্তর্মুখী হয়। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাকলো। পরের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।